নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৬তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম ভক্তদের প্রতি। কি সুন্দর কথা! ঠাকুরের কথারই ব্যাখ্যা। আমরা বুড়ো হয়েছি, চলতে পারি না, তাই ইনি আমাদের লিখে এনে শোনান। সব নল দিয়ে একই ছাদের জল পড়ছে, সবই ঠাকুরের কথা। ভক্তদের প্রতি। আপনারা যান না কেন শুনতে, অত কাছে? তাই বলে চোখ থাকতে কানা আর কান থাকতে কালা। ডাক্তার কার্তিক বক্সী আজও দক্ষিণেশ্বর গিয়েছিলেন। সেখান হইতে সোজা এখানে আসিয়াছেন। দক্ষিণেশ্বরের কথা হইতেছে। শ্রীম ডাক্তারের প্রতি। কিরণবাবু আজ তাহলে ৩-৪ ঘন্টা ছিলেন। সব দেখছেন ধীরে ধীরে। আপনারা রোশন চৌকির কথা বলবেন। আমাদের খুব ইচ্ছা এটি আগে হয়, আর কীর্তনটি। আপনাদেরও এই ইচ্ছা আর আমাদের এই প্রার্থনা, এ কথা বলবেন কিরণবাবুকে। রোশন চৌকির কথা হইতে লাগিল। শ্রীম বলিলেন, কথামৃতের কালীবাড়ির বিবরণটি পাঠ করলে হয়। মণি পড়িতেছেন। সকলের শেষে পড়িলেন, কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী, মহাদেবের নিত্য পূজা, ভোগ রাগাদি আর অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব। নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বীপ প্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টায় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রামের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যারতির সময়। অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুরদের শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। এখন রাত্রি 9:45। কলিকাতা, 4 অক্টোবর 1923, 17 আশ্বিন 1330 সাল, বৃহস্পতিবার। 10ম অধ্যায়। বিদেহী শ্রীম। 1। মটন স্কুল, 3 তলার উত্তর দিকের কোণের ঘরে শ্রীম বিশ্রাম করিতেছেন। এখন অপরাহ্ন 4:15। আজ 5 অক্টোবর 1923 খ্রিস্টাব্দ, 18 আশ্বিন 1330 সাল, শুক্রবার। বেলুর মঠ হইতে 2টি সন্ন্যাসী আসিয়াছেন, স্বামী ওঙ্কারানন্দ ও স্বামী মুকুন্দানন্দ। অন্তেবাসী
তাহাদিগকে শ্রীমর কাছে লইয়া গেলেন। তিনি সাদরে নিজের মাদুরে বসাইলেন। শ্রীম আনন্দে স্বামী ওঙ্কারানন্দের পিঠে হাত বুলাইতেছেন আর সস্নেহে জিজ্ঞাসা করিলেন, কেমন আছো? শরীর বেশ আছে বাবা। তিনি মর্টন স্কুলের প্রাক্তন ছাত্র। একজন সাধু গৃহস্থাশ্রম ত্যাগ করিয়া কিছু বেশি বয়সে সন্ন্যাস লইয়াছেন। ইদানিং শরীর খুব অসুস্থ হওয়ায় গৃহে ফিরিয়া যাইবার সংকল্প করিয়াছিলেন। তাহারই সম্বন্ধে কথা হইতেছে। ক্রমে রাধাকান্ত দেবের কথা আসিল। শ্রীম সন্ন্যাসীদের প্রতি। রাধাকান্ত দেব সব ছেড়ে বৃন্দাবনে গেলেন। বসে বসে তাকে ডাকবেন। একদিন ছেলে গিয়ে হাজির। বললে, অত টাকা ঋণ হয়ে গেছে। অমনি একখানা চেক লিখে দিলেন, কিন্তু রেগে বললেন, এখানে কেন? আমি এসেছি তার নাম করব বলে। আবার এখানেও ধাওয়া করা। রাস্তায় ছেলে ওই চেকটি হারিয়ে ফেলল। আবার যেতে সাহস হলো না। বাপের যে রাঙা চোখ দেখে এসেছে। লর্ড লরেন্স আগ্রায় দরবার করবেন। রাধাকান্ত বাবুকে লিখে পাঠালেন, তুমি না এলে হবে না। তিনি প্রথম অনেক আপত্তি জানিয়েছিলেন যেতে। শেষে পণ্ডিতদের মত নিয়ে যাওয়া স্থির হল। ক্ষেত্র সন্ন্যাস নিলে স্থান ছেড়ে যেতে পারে না। পণ্ডিতরা মত দিলেন, আগ্রা মানে অগ্রবন। বৃন্দাবন মণ্ডল দ্বাদশ বন নিয়ে গঠিত, অগ্রবন একটি। তারা বললেন, যেতে পারো। সভায় প্রবেশ করতেই সকলে দাঁড়িয়ে পড়ল, লাট শুদ্ধ। লালাবাবু ছিলেন আরেকটি। তিনি খুব অল্প বয়সে দেহ রাখেন। 23-24 বছর তখন বয়স। বাপকে একদিন বলেছিলেন চাকরদের একখানা করে ভালো কাপড় দিতে। বাপ বলে পাঠালেন, রোজগার করে ওকে দিতে বলো। এই কথা শুনে তৎক্ষণাৎ বাড়ি ছাড়লেন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি নিলেন। বাপ মরলে ঘরে আসেন। ইতোমধ্যে যাতে লাখ টাকা বছরে আয় হয় এমন জমিদারি নিজে উপার্জন করেছিলেন। অল্প দিনের মধ্যে সব করলেন। বৃন্দাবনে থাকতেন। সেখান থেকে স্টেট ম্যানেজ করতেন। স্ত্রী ওখানে থাকতে আপত্তি করলেন, বড্ড ছাড়পোকা বলে। তাকে তাই কলকাতায় পাঠিয়ে দেন। ইনি রানী কাত্যায়নী। দক্ষিণেশ্বর ঠাকুরের ঘরে যে শ্বেত পাথরের বুদ্ধমূর্তি, তা রানী কাত্যায়নী দিয়েছিলেন ঠাকুরকে। আমাদের সঙ্গের একজন ঠাকুরের ভক্ত সন্ন্যাস নিয়ে বাড়িতে যাওয়া আসা করত। শেষে ওখানেই রয়ে গেল। দূরে থাকতে হয়। প্রথমে স্নেহ জানতে দেয় না নিজের রূপ, পরে ওইতে বদ্ধ হয়। এইবার মঠ ও স্বামীজির কথা হইতেছে। শ্রীম সন্ন্যাসীদের প্রতি। স্বামীজি মঠ কেন করলেন? আহা, কি যে কষ্ট পেয়েছেন তিনি! সারা ভারতবর্ষ ঘুরে সাধুদের কষ্ট দেখে তবে মঠ করলেন, যাতে ছেলেরা এক মুঠো খেয়ে নিশ্চিন্ত হয়ে তাঁর চিন্তা করতে পারে। জানতেন ছেলেরা এই কষ্ট সইতে পারবে না, তাই মঠ। আমেরিকাতেই কি কম কষ্ট গেছে? আহার নেই, বাসস্থান নেই, বস্ত্র নেই, শীত সম্মুখে, কেউ জানাও নেই, আবার পকেট শূন্য। সীতাপতিকে, স্বামী রাঘবানন্দ, বলে দিয়েছি স্বামীজির সময়কার তাঁর ফ্রেন্ডস যারা ছিলেন তাদের কে কে আছে দেখো আর আলাপ করো। ওরা আমাদের অতি প্রিয়। বরাবর ওয়াচ করেছি কিনা তাদের। বোস্টন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, শিকাগো প্রভৃতি স্থানে তাঁরা ছিলেন। কত সেবা করেছেন স্বামীজির। তাই তারা আমাদের পরমাত্মীয়। যদি কেউ বলে স্বামীজি কি করেছেন, তার উত্তর এক কথায়, ভারতের হিপনোটিজম ভেঙে নিয়ে গেছেন। এটাই তার প্রধান অবদান। তারপর তিনি সর্বপ্রথম প্রচার করলেন ইংরেজির ভিতর দিয়ে বেদ বেদান্তের গূঢ় তত্ত্ব, ভারতের সভ্যতা। এই ফার্স্ট টাইম। তার ভাষা কি ওজস্বিনী! প্রত্যেকটা লাইন যেন কথা কয়, এমন জীবন্ত। কি অধঃপাতেই যে দেশ পড়ে গেছিল! মেয়েগুলো পর্যন্ত বিগড়ে গেছিল ইংরেজের আদর্শে। কম দুর্গতি? স্বামীজি তার করলেন কি? ইংরেজকে দেখলে আমরা ভয়ে কাঁপতাম। স্বামীজি সে ভয় দূর করলেন। সেই ইংরেজ এসে আবার তার পায়ের জুতা বেঁধে দিল। গঙ্গায় নাইতে গেছেন, ওরা এসে তার গা গামছা দিয়ে রগড়িয়ে দিচ্ছে। আবার ইংরেজ মহিলা তামাক সেজে দিতেন।
আমেরিকার 1000 আইল্যান্ডস পার্কে কেউ কেউ তাঁকে দর্শন করতে গিয়েছিল। তারা বলেছিল, উই হ্যাভ কাম টু ইউ উইথ দ্য সেম রিগার্ডস উইথ হুইচ উই উড হ্যাভ গান টু খ্রাইস্ট ইফ হি উড বি লিভিং টুডে। খ্রাইস্ট আর জীবিত থাকলে তাঁর কাছে যে শ্রদ্ধা নিয়ে যেতাম, সেই শ্রদ্ধা নিয়েই আপনার কাছে এসেছি। অর্থাৎ তুমিই আমাদের খ্রাইস্ট, ইউ আর দ্য খ্রাইস্ট টু আস। তিনি আর তখন কোনো আপত্তি করতে পারলেন না। কি গভীর শ্রদ্ধা! স্বামীজি নিজে বলেছেন, ঠাকুর আমার ঘাড় ধরে সব কাজ করিয়ে নিয়েছেন। ঠাকুর যে অবতার, তার প্রমাণ বাইরের কিছু দেখতে হলে স্বামীজির ওয়ান্ডারফুল লাইফ, অলৌকিক জীবন। আর সব চাইতে বড় প্রমাণ হলো ঠাকুরের নিজ মুখের কথা। তিনি নিজে বলেছেন, আমি অবতার। এক সময়ে ভারতের লোক মনে করত ইংরেজদের সবই ভালো। হোয়াট শেক্সপিয়ার সেজ, শেক্সপিয়ার কি বলেছেন? মিল, জেমস এদের সব দোহাই পারত। স্বামীজি সেটা ভেঙে দিয়েছেন। জেমসই বুঝি বলেছিলেন শেষে, লাইফের প্রবলেম সলভড করেছে একমাত্র বেদান্ত, আর কেউ নয়। আহা, কি শক্তিশালী ভাষা স্বামীজির! প্রাণ সঞ্চার করে দেয় মৃত শরীরে। কার্লাইলের ভাষাও তার কাছে দাঁড়ায় না। ভারতের দৃষ্টিশক্তিকে নিজের অতুল আধ্যাত্মিক ঐশ্বর্যের দিকে আকৃষ্ট করে গেছেন স্বামীজি। এই স্বামীজির অবদান। এবার মিষ্টিমুখ করিয়া সাধুরা বিদায় লইলেন। কথামৃত ছাপা হইতেছে। অন্তেবাসীকে কতকগুলি প্রুফ দিলেন, তিনি নিজেও দেখেন। এখন 6:30। সন্ধ্যার পর দোতলার সিঁড়ির ডান দিকের ঘরে ভক্তরা সমবেত হইয়াছেন। শ্রীম আসিয়া মাদুরে বসিয়া আছেন। বৃদ্ধ শরীর, সারাদিন কাজ করিয়াছেন, তাই ক্লান্ত। তিনি ভক্তদের সহিত এ কথা সে কথা কহিতেছেন। শ্রীম ডাক্তারের প্রতি, আপনাদের বাড়ির ওদের অর্থাৎ স্ত্রীকে কবে আনবেন? ডাক্তার, ওমা, অমনি রক্ষা নেই, তা আবার ওদিক। শ্রীম, একবার মা খারাপ দিনে দক্ষিণেশ্বরে এসেছিলেন, তাই 2 দিন পর ঠাকুর আবার দেশে পাঠিয়ে দেন যাত্রা বদলিয়ে আসতে। মা ভারী অভিমানিনী, 2 বছর আর এদিকে আসেননি। তারপর হঠাৎ ঠাকুর লিখলেন, হৃদয় চলে গেছে, আমার বড় কষ্ট হচ্ছে, দেখবার কেউ নেই, তুমি শীঘ্র চলে এসো। খবর পেয়েই এলেন। আহা, কি স্নেহ বন্ধনে যে বেঁধেছিলেন ভক্তদের, বলবার কথা নয়। জগবন্ধু ডাক্তারের পক্ষ সমর্থন করিয়া, ঠাকুর স্ত্রীকে জগন্মাতা রূপে দর্শন করতে বলে কি আর কেউ পারে তা? শ্রীম রহস্যোচ্ছলে, না, যারা বিয়ে করে নাই তাদের নয় এ ব্যবস্থা, যারা করেছে তাদের জন্য এ কথা। রাত্রি 9:30। পরদিন সন্ধ্যায় জগবন্ধুর হাতে একটি প্রুফ দিয়া বলিলেন, আজ একটা কথা পেলাম, এতে আপনার চোখে পড়ে নাই বুঝি? ঠাকুর বলছেন, জ্ঞান বিচার কি ধ্যান দ্বারা তাঁকে বোঝা এক, আবার নিজে যখন দেখা দেন সেই বোঝা আরেক। যোগেনকে লক্ষ্য করিয়া বলিতেছেন, এমন মনে করা ভালো নয় আমি না হলে চলবে না, এ কাজটা আমিই করে দিয়েছি, এসব রজগুণের লক্ষণ। 2। শ্রীম দোতলার সিঁড়ির পাশের ঘরে বসিয়া আছেন মাদুরে। কাছেই বীরেন, মণি ও ছোট নলিনী রহিয়াছেন। এখন রাত্রি 9টা। ডাক্তার, বিনয় ও জগবন্ধু একসঙ্গে আসিয়া প্রবেশ করিলেন। জগবন্ধু মঠের ফেরত কাশীপুর হইতে এদের সঙ্গে আসিয়াছেন। শ্রীম ডাক্তার কার্তিক বক্সির সঙ্গে কথা কহিতেছেন। আজ 7ই অক্টোবর 1923, 21শে আশ্বিন 1330 সাল, রবিবার। শ্রীম ডাক্তারের প্রতি, শুনছেন ডাক্তারবাবু, যারা বিয়ে করে নাই তাদের আর বিয়ে না হয়, তাই ঠাকুর বলতেন, আর যারা করেছে তাদের ছেলেপুলে না হয়, তাই ঠাকুর বলেছিলেন। আবার যাদের সন্তান হয়েছে 2টির বেশি না হয়, কিংবা যাদের স্ত্রীগত হয়েছে তারা আর বিয়ে না করে, এই সব ছিল তার ধর্মপথের প্র্যাকটিক্যাল উপদেশ। টাকা পয়সার কষ্টের কথায় বলতেন, ওগুলো অত ভেবো না, টাকা জমাবো, বড় বাড়ি করব ইত্যাদি, বরং ভাবো কিসে তাকে লাভ হয়। শ্রীম সকলের প্রতি এসব বলতেন যাতে নিবৃত্তি হয়। নিবৃত্তির কথাই আগাগোড়া। কুলগুরু বা অপর সাধুরা আশীর্বাদ করে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক।
তাদের উপদেশ সকলে খুব পছন্দ করে। ঠাকুরের উপদেশ নিবৃত্তির উপদেশ, যাতে কেবলমাত্র ভগবানে মন যায় তাঁর কথা। এই জন্য ঠাকুরের এসব উপদেশ লোকে লাইক করে না। চণ্ডীতে আছে, ভক্ত প্রার্থনা করছে, রূপং দেহি ধনং দেহি যশং দেহি আর ভার্যাং মনোরমাং দেহি। সকাম ভক্ত এই সব চায়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৬তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।